বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি মোহাম্মদ শামীম আল মামুন, সহকারী শিক্ষক, সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ের 1 ও 2 পাঠ নিয়ে আলোচনা করব। আমার যে পাঠের যে শিরোনাম, চতুর্থ অধ্যায়ের যে বিষয়, সেটা হলো বাংলাদেশের অর্থনীতি। আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে, আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। তবে শহর অঞ্চলে বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যের ভূমিকাও আমাদের অর্থনীতিতে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য কোনো খাতে গুরুত্ব অন্য খাতের থেকে কম নয়। দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে। আর তাই এজন্য কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রকে আমাদের উন্নয়ন করতে হবে। বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কোনো বিকল্প নেই। তাহলে এখন আসি আমরা পার্ট 1-এর যে বিষয়টা, সেটা হলো গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। অনানুষ্ঠানিক, যেটা কোনো সরকার বা কোনো অনুমোদন ব্যতীত অনানুষ্ঠানিক। কোনো আনুষ্ঠানিকতা নেই অর্থনীতিতে। সেই অর্থনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ, সেবা ও বিনিময়কেই অর্থনৈতিক কার্যক্রম বলা যায়। তাহলে আমরা অর্থনীতির যে সংজ্ঞা, অর্থনীতি বলতে আমরা বুঝি যে অর্থনৈতিক মূল্য রয়েছে। অর্থনৈতিক মূল্য রয়েছে মানে একটি জিনিসের মূল্য আছে। মূল্যটা কি? টাকা। এর দাম আছে। সে দাম যদি হয় বা বিনিময়ে যদি কিছু পাওয়া যায়, সেটাই হলো তার মূল্য। এমন মূল্য রয়েছে এমন যে কোনো কাজ বা সেবা বা বিনিময়কে আমরা অর্থনৈতিক কার্যক্রম বলতে পারি। যেমন একটি লোক চাকরি করে, সে চাকরি করে, তার বিনিময় আছে, বিনিময়ে সে কী করে? টাকা উপার্জন করে। আর টাকা উপার্জন করে সে অর্থ দিয়ে তার কী করে? তার সংসারে পরিবার পরিজনকে ভরণ পোষণ করে থাকে। এরকম যেখানে কোনো বিনিময় নেই, যেখানে কোনো অর্থ নেই, সেটা অর্থনীতি হতে পারে না। আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক, এই দুই ভাগেই ভাগ করা যায়। তাহলে প্রতিটা দেশের যে অর্থনীতিকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি। একটা হলো অনানুষ্ঠানিক, আর একটা হলো আনুষ্ঠানিক। যে কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, যে এমন আমি একটি কাজ করব যে কাজের জন্য পূর্বে থেকে এটার মজুরি নির্ধারিত নয়, সেটা হলো নয়। করের আওতায় আনা কঠিন। কর, সরকার যে ট্যাক্স বা কর আদায় করে থাকে, সেটা করের আওতায়ও আনা খুবই কঠিন। যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সংক্ষেপে তাকে অনানুষ্ঠানিক কার্যক্রম বলেই সেগুলোকে বোঝানো হয়। যেমন নিজের জমি নিজে চাষ করা, নিজের দোকান নিজে করা, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে কাজ করা। এটা এর সাথে কোনো অর্থনীতি, কোনো নির্দিষ্ট বা নির্ধারিত কোনো অর্থনীতির সম্পর্ক নেই। আর এর মাঝে কোনো কর আদায়, সরকার কোনো ট্যাক্স বা কর নির্ধারণ করতে পারছে না। এই জন্যই একে অনানুষ্ঠানিক অর্থনীতি বলা হয়। যেমন গৃহস্থালী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি এগুলা। আর অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম
এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে। বিদেশে বা যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে, অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে। অতীতকাল থেকে চলে আসছে বলে অনেকেই এসব কাজকে অর্থনীতির প্রথাগত খাত বলে থাকে। গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। গ্রাম অঞ্চলে যে সমস্ত অর্থনৈতিক কাজ বা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ আমরা করে থাকি, সেটা হলো বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন গ্রামে একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমি চাষ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের কাজ ও পরিশ্রমের ফলে যে কেবল তাদের পরিবারই নয়, সমাজ রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদা বড় অংশটা তারাই উৎপাদন করে থাকে। এভাবেই আমাদের কৃষকেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমোরের কাজ গ্রামের কুঠির শিল্প, দোকান, অন্যান্য ছোটোখাটো ব্যবসা বা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সম্প্রতিকালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকা রাখছে। যদিও আমরা কৃষিখাতে যে সমস্ত আধুনিক যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে থাকি, তারপরেও গ্রামের যে প্রথাগত পূর্বের যে কাজ, পূর্বের যে নিয়মকানুন, সেগুলা এখনও অনানুষ্ঠানিকভাবেই সেটা প্রধান ভূমিকা রাখছে। জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যদি অনলাইনের লাইভ ক্লাসে থাকো, তাহলে বইটি বের করো। বইয়ের 36 পৃষ্ঠায় নিচে দেখো কিছু ছবি আছে, যেমন কৃষিকাজ। দেখো একটি কৃষক তার ধানের বা তার শস্যের বোঝা নিয়ে সে বাড়ি ফিরছে। আর 2 নম্বরে একটি চিত্র আছে, হকার, সে বাইক বেয়ে সে কী করছে, সবজি নিয়ে হাটে যাচ্ছে বা সে বিক্রি করার জন্য কোথাও যাচ্ছে। গৃহস্থালী কাজ, একটি মেয়ে কি করছে, তার বিছনাপত্র, বাড়ির যে কাজ, সে কাজগুলা গোছাচ্ছে। তোমরা একটু দেখে নাও। এখন আসি আমরা শহর অঞ্চলের যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। বাংলাদেশ শহরগুলোতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীন সকল শ্রেণীর মানুষই বাস করেন। বিত্তহীনদের মধ্যে অনেকে আবার ভাসমান বা অস্থায়ী, অর্থাৎ তাদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই। তারা বস্তি বা ফুটপাত, পার্ক বা রেল স্টেশন ইত্যাদি স্থানে বাস করে। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ করে। যে সমস্ত অনানুষ্ঠানিক কাজ যারা করে থাকে, যারা গ্রাম অঞ্চলের লোক, তারাই অধিকাংশ লোকই অনানুষ্ঠানিক অর্থনীতির সাথে জড়িত। আর শহর অঞ্চলেও নিম্নবিত্ত এবং বিত্তহীন যারা আছে, তারা কি করে থাকে, তারা অনানুষ্ঠানিক কাজের সাথেই জড়িত, বা তারা অনানুষ্ঠানিক অর্থনীতির সাথে জড়িত, তারা কাজ করে থাকে। আর উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা লোক আছে, তারা সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ করে, যেমন সরকারি, বেসরকারি ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে নিয়োজিত। নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটোখাটো দোকান, ফুটপাত, হকারি, ফেরওয়ালা, রিক্সা, ঠেলাগাড়ি চালক, মুটে, মিস্ত্রি, যোগালি,
কিংবা বাসাবাড়ির কাজ করেও জীবিকা নির্বাহ করে থাকে। এগুলো শহর অঞ্চলেরও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ করে বলে গণ্য করা হয়। অর্থনীতিতে অনানুষ্ঠানিক এবং খাতের অবদান। অর্থনীতিতে যে সমস্ত অনানুষ্ঠানিক খাত আছে, যেমন গ্রাম অঞ্চলের মানুষ তার জমিতে সে সারাদিন পরিশ্রম করছে, কিন্তু তার বিনিময়ে সে টাকা পাচ্ছেও না বা টাকা সে নিচ্ছেও না। শহর অঞ্চলে এরকম কিছু নিম্নবিত্ত এবং বিত্তহীন আছে যারা সারাদিনই কাজ করছে, কিন্তু তাদের মাঝখান থেকে কোনো কর বা ট্যাক্স সরকার সেটা পাচ্ছে না, কিন্তু তার যে মজুরি, তার যে পরিশ্রমের যে মূল্য, সে মূল্যও পূর্ব থেকে সেটা নির্ধারিত থাকছে না। এই জন্যে এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা যে সমস্ত কাজগুলো করে থাকে, যেমন ফেরওয়ালা, রিক্সা, ঠেলাগাড়ি চালক, যোগালি কিংবা বাসাবাড়ি থেকে যারা কাজ করে থাকে, তারা এই অনানুষ্ঠানিক অর্থনীতির সাথে জড়িত। আর এই অর্থনীতিতে এই অনানুষ্ঠানিক খাতগুলা কি অবদান রাখছে, সেই অবদান সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বসবাসকারী অধিকাংশ মানুষই নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান, পাট, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু, ছাগল ও হাঁস মুরগি পালন, কুটির শিল্প, হাট বাজারে পণ্য বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থানই করছে। শুধু তাই নয়, তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করছে। এই যে আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত লোকজন আছে, তারা নিজের উদ্যোগে কী করছে, তারা জমিতে শ্রম দিয়ে ধান, পাট, সবজি, ফলমূল, মাছ ধরছে, তারা গরুর, ছাগল, হাঁস মুরগি পালন করছে, কুটির শিল্প তৈরি করছে, হাট বাজারে সে পণ্যগুলো তারা কী করছে, বিক্রি করার মাধ্যমে তারা জীবিকার একটি সংস্থান তারা গড়ে তুলছে। আর শুধু তাই নয়, তারা দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে তারা সচল রাখছে এবং সচল রাখে তারা অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে তারা প্রধান একটা ভূমিকা পালন করছে। একইভাবে শহর অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমন কিছু উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। এভাবে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনৈতিক অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা অনানুষ্ঠানিক যে খাত, সেই খাতের উপরই বেশি নির্ভরশীল। সরকারি বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তার জোরদার হওয়ার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা অর্থনীতিতে যে গ্রাম অঞ্চলের যে গ্রাম এবং শহরের মানুষের যে অর্থনীতির যে কার্যক্রম আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক, সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের পার্ট 2 পৃষ্ঠা নম্বর 37। এখানে আমরা আলোচনা করব হলো বাংলাদেশের শিল্প। বাংলাদেশে কোন ধরনের শিল্প এই অর্থনীতির সাথে জড়িত। বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এখানে কিছু কিছু শিল্প ও কলকারখানা গড়ে উঠে থাকে। তার মধ্যে পাট, সুতা, কাপড়ের কলই ছিল প্রধান। আর এই ব্রিটিশ পিরিয়ড থেকেই এই বাংলাদেশ যদিও কৃষি প্রধান দেশ, তারপরেও কিছু কিছু শিল্প এদেশে গড়ে উঠেছিল। তার মধ্যে হলো 3টি শিল্প ব্রিটিশ পিরিয়ডের সময় থেকেই এদেশে গড়ে উঠেছিল। সেটা হলো পাট শিল্প, সুতা শিল্প এবং কাপড় কল শিল্প। এই 3টি শিল্প পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিল। আর পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের পুরো পাকিস্তানে একটি পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আমদানি হয়, প্রতিষ্ঠিত হয়। তার নাম হলো আদমজি জুট মিল। পাকিস্তান আমলে শিল্প বা কলকারখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে এ অঞ্চলের
শাসকদের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। এ সময় আমাদের দেশের পাট শিল্পই ছিল প্রধান, সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ইঞ্জিন কারখানা। বর্তমান গার্মেন্টস ও ঔষধ শিল্পেরও বাংলাদেশ একটি বিরাট সাফল্য অর্জন করেছে। মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী ও শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মূলত আমাদের দেশে যে শিল্প গড়ে উঠেছিল, যে শিল্প বা কারখানা গড়ে উঠেছিল, তার মধ্যে শুধু ব্রিটিশ পিরিয়ডে পাট, সুতা এবং কাপড়ের এই শিল্পগুলো গড়ে উঠেছিল। পাকিস্তান পিরিয়ডে আমাদের দেশে সর্ববৃহৎ আদমজি জুট মিল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ইঞ্জিন কারখানা, গার্মেন্টস, ঔষধ শিল্প ইত্যাদি শিল্প কারখানাও বাংলাদেশে গড়ে উঠেছিল। এই শিল্প কারখানাগুলোর মূলধন, উৎপাদনের পরিমাণ এবং কর্মী ও শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচার করে শিল্প কারখানাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। বৃহৎ শিল্প বলতে আমরা বুঝি পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিন, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানের প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়েও উৎপাদিত সামগ্রী একটা অংশ বিদেশে রপ্তানি হয়। জাতীয় অর্থনীতিতে এ ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনীতির মেরুদণ্ডের হিসাবে কাজ করছে এই শিল্পগুলো। তারপরে আসি আমরা মাঝারি শিল্প। যেসব এবং শিল্প প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি ধরনের শিল্প হিসাবে গণ্য করা হয়ে থাকে। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক্স, কোল্ড স্টোরেজ, হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তৃতীয়তে আসি আমরা ক্ষুদ্র শিল্প। 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয়। যেমন চালকল, ছোট জুতা, প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এর উদাহরণ। চতুর্থ নম্বর আসি কুটির শিল্প। এই শিল্প উৎপাদন ও বিনিয়োগের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। আমাদের দেশে যেমন তাঁত, বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্প কয়েকটির উদাহরণ। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্প অনগ্রসর একটি দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান। নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ঔষধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন আজ অচল।
আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকেই পেয়ে থাকি। কৃষির পর দেশের এবং বিরাট সংখ্যক মানুষের জীবিকা সংস্থান হচ্ছে এই শিল্প খাত থেকেই। এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে যেত। সম্প্রতিকালে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের এবং প্রসার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলেছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। এর রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশের বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারিত্বের গার্মেন্টস কারখানা স্থাপন করেছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পের বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী এবং দেখাচ্ছে। বিদেশি এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশের কয়েকটি রপ্তানি ব্যবস্থা উন্নতি ও ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছে। এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও অনেকেই তাদের অর্জিত অর্থ দেশের শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছেন। এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছে। এর ফলে শুধু যে দেশের দারিদ্র্য হ্রাস ও বেকার সমস্যারই সমাধান হবে তাই নয়, সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অর্থনীতিতে বাংলাদেশের শিল্প সম্পর্কে আমরা আলোচনা করলাম। বাংলাদেশ শিল্প আমাদের অর্থনীতিতে বিভিন্ন ধরনের অবদান রাখছে। আর আমাদের এই শিল্প খাত থেকে 4টি ভাগে ভাগ করেছেন। একটা হলো বৃহৎ শিল্প, একটা হলো মাঝারি শিল্প, একটা হলো ক্ষুদ্র শিল্প, আর একটা হলো কুটির শিল্প। কুটির শিল্পর যে মূলধন সেটা মালিক নিজেই বা তার সদস্যদের নিয়েই যোগান দিয়ে থাকেন। আর ক্ষুদ্র শিল্প সেটা হলো 1.5 কোটি টাকা মূলধনের কম। 1.5 কোটি টাকা মূলধনের কম খাটিয়ে যদি কোনো শিল্প গঠন করা হয় সেটাকে ক্ষুদ্র শিল্প হিসাবে ধরা হয়। আর মাঝারি শিল্প হলো 1.5 কোটি টাকার অধিক মূল্য খাটবে এরকম যদি কোনো শিল্প গড়ে ওঠে তাহলে সেটাকে মাঝারি শিল্প বলবো আমরা। আর তার চেয়ে অধিক অনেক প্রচুর টাকা নিয়ে যে মূলধন নিয়ে বা দক্ষ শ্রমিক বা বিশেষজ্ঞ বা প্রকৌশলী নিয়ে যে শিল্প প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তাকে বলা হয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তাই আশা করি তোমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনেছো। তবে এখন তোমরা একটু বাড়ির কাজটা নিয়ে নাও, খাতা কলম বের করো। বাংলাদেশে ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি ব্যাপার রে ভাই? বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প
সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লেখো। বাংলাদেশের বাড়ির কাজটি হলো বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অধিবেশন শেষ করছি। খোদা হাফেজ।